মোহাম্মদ আবু সাদিক কায়েম সহসভাপতি। ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপিজিএস সহ বেশিরভাগ পদে জয়, জুলাই প্রজন্মের বিজয় আখ্যা। কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ উমামা সহ কয়েক প্রার্থীর। রাত পোহালেই ডাকসু নির্বাচন, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা, প্রস্তুত সব কেন্দ্র। নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ। ডাকসুর প্রার্থী তালিকা প্রকাশ আজ। সংসদীয় আসন পুনর্বিন্যাসের প্রতিবাদে ফরিদপুরে আবারও সড়ক অবরোধ করে বিক্ষোভ। ঢাকা খুলনা বরিশাল মহাসড়কে দিনভর ভোগান্তি, বাগেরহাটে 48 ঘন্টার হরতাল। জুলাই হত্যার মামলায় সাক্ষ্য দেবেন এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম ও আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান। সাক্ষ্যে প্রমাণিত শেখ হাসিনার অপরাধ, দাবি প্রসিকিউটরের। এবং সরকার পতনের পর নেপালে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী। আন্দোলন বেহাত হওয়ার অভিযোগ জেনজির, বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান সেনা প্রধানের। প্রবাসী সময়ের সঙ্গে আছি আমি আলিশা ইসলাম। শুরুতেই ছাত্র সংসদ নির্বাচনের খবর। ডাকসু নির্বাচনে নতুন ইতিহাস, ভিপিজিএস সহ বেশিরভাগ সম্পাদক পদে জয় পেয়েছে ছাত্র শিবির সমর্থিত প্যানেল। এদিকে কারচুপির অভিযোগ তুলে ফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদল সমর্থিত ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান এবং স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের উমামা ফাতেমা। তবে এবারের ডাকসু নির্বাচনকে মডেল আখ্যা দিয়েছেন চিফ রিটার্নিং অফিসার। ৬ বছর পর ভিন্ন প্রেক্ষাপটে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ, ডাকসু ও হল সংসদ নির্বাচন। মঙ্গলবার বিকেল ৪টায় শেষ হয় ভোট গ্রহণ। রাত ১:৩০টায় কেন্দ্রে কেন্দ্রে ফল ঘোষণা শুরু হয়। ৮টি কেন্দ্রে অনুষ্ঠিত ১৮টি হলের ফল গণনা চলে বুধবার ভোর ৬টা পর্যন্ত। দীর্ঘ ১৬ ঘন্টা পর চূড়ান্ত ফলাফল ঘোষণা করেন চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ডক্টর মোহাম্মদ জসিমউদ্দিন। সহসভাপতি প্রাপ্ত ভোট ১৪,০০০। ভিপি পদে ৮,৩৩৪ ভোটের ব্যবধানে ছাত্র শিবিরের সাদিক কায়েম ছাত্রদলের আবিদুল ইসলাম খানকে পরাজিত করেন। ফল ঘোষণার সঙ্গে সঙ্গে উচ্ছ্বাস প্রকাশ করেন সমর্থকরা। স্লোগানে স্লোগানে মুখরিত হয় সিনেট হলরুম। জিএস পদে ছাত্রদলের শেখ তানভীর বারী হামিমকে বিপুল ব্যবধানে হারিয়ে জয় পান ছাত্র শিবিরের এস এম ফরহাদ। প্রাপ্ত ভোট ১০,৭০০। আর এজিএস পদে ছাত্র শিবিরের মহিউদ্দিন খানের কাছে হারেন ছাত্রদলের তানভীর আল মায়েদ। ফেসবুকে স্ট্যাটাস দিয়ে ফলাফল প্রত্যাখ্যান করেছেন ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদ ও স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্য প্যানেলের ভিপি প্রার্থী উমামা ফাতেমা। তবে চিফ রিটার্নিং অফিসারের দাবি, এবারের ডাকসু নির্বাচন হয়েছে মডেল নির্বাচন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের গৌরব উজ্জ্বল ইতিহাস আপনারা ঠিকই রক্ষা করতে পেরেছেন। প্রত্যাশিত ছিল সারা দেশ জাতির জন্য। ডাকসুর কেন্দ্রীয় ২৮টি পদের বেশিরভাগই জয় পেয়েছে শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট। ১৬ ঘন্টা ভোট গণনার পর চূড়ান্ত ফলাফলে ঢাকা বিশ্ববিদ্যালয় পেয়েছে তাদের নতুন ছাত্র নেতৃত্ব। শিক্ষার্থীদের প্রত্যাশা, এই নেতৃত্ব তাদের চলমান সকল সংকট কাটিয়ে তাদের পক্ষে কাজ করবে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। এদিকে জুলাই প্রজন্মের বিজয় আখ্যা দিয়েছেন শিবির সমর্থিত ডাকসুর নতুন ভিপি সাদিক কায়েম। সব শিক্ষার্থীর প্রত্যাশা পূরণে কাজ করার প্রত্যয় জানিয়েছেন নির্বাচিত জিএস এস এম ফরহাদ। রাতভর চলে ডাকসু নির্বাচনের ভোট গণনা। নির্ঘুম রাত কাটিয়েছেন সমর্থকরাও। এক একটি কেন্দ্রের ফল আসার সঙ্গে সঙ্গে উল্লাসে ফেটে পড়েন তারা, যার চূড়ান্ত রূপ দেখা গেল ফল ঘোষণার সময়। বিজয় উল্লাসে প্রথমবার শোনাই গেল না কত ভোট পেয়েছেন নবনির্বাচিত ভিপি সাদিক কায়েম। যেখানে ঐতিহাসিকভাবে সাংবাদিকদের অনুরোধে দ্বিতীয়বার পড়ে শোনালেন প্রধান রিটার্নিং কর্মকর্তা। জিএস, এজিএস, বিভিন্ন সম্পাদক, এমনকি সদস্য পদের ফল ঘোষণায়ও দেখা গেছে এমন বিজয় উল্লাস। প্রায় পুরো প্যানেলের ভূমিধস বিজয়ের পর সংবাদ সম্মেলনে নির্বাচিত ভিপি সাদিক কায়েম জানালেন, স্বপ্নের ক্যাম্পাস বিনির্মাণ না হওয়া পর্যন্ত থামবেন না তারা।
আমাদের এই ক্যাম্পাসকে সবার জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসাবে বিনির্মাণ করার আমরা প্রতিজ্ঞা করছি। একই সাথে আমাদের এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের যেই ধর্মের, যে পথের, যে মতের, যে আদর্শের লোক না হোক না কেন, আমরা সবাই একসাথে কাজ করব। নবনির্বাচিত জিএস এস এম ফরহাদ জানালেন, সব শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণেই কাজ করবেন তারা। বিজয় উদযাপনে হবে না কোনো আনন্দ মিছিল। এটি ব্যক্তি ফরহাদ কিংবা ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি ফরহাদের বিজয় হিসেবে দেখবার কোনো সুযোগ আমার কাছে আমি ব্যক্তিগতভাবে মনে করি না। সবার পরামর্শে কাজ করার প্রত্যাশা নির্বাচিত অন্য সম্পাদক ও সদস্যদের। তো প্রথমে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করতে চাই। আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদের পরিশ্রম করার সুযোগ দিয়েছেন, তৌফিক দিয়েছেন। প্রতিটা সেক্টরে আমরা একদম স্কিলড এবং যে জায়গা আপনার স্কিল সেরকম মানুষকে আমরা রাখার চেষ্টা করেছি। শিক্ষার্থী বান্ধব ক্যাম্পাস গড়তে সবার সহযোগিতা চান নির্বাচিতরা। আতাউর কাউসার, সময় সংবাদ, ঢাকা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে অনিয়মের অভিযোগ তুলে ভোটের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন 2 স্বতন্ত্র প্রার্থী। বুধবার সকালে মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে স্বতন্ত্র প্যানেলের কেন্দ্রীয় সদস্য পদপ্রার্থী মোহাম্মদ সজীব হোসেন নিজের দেয়া ভোটের হিসাব পাচ্ছেন না বলে অভিযোগ তোলেন। বলেন, তার দেয়া জিএস প্রার্থী ওই কেন্দ্রে কোনো ভোট পাননি, বাতিল হয়ে থাকলে তার কারণও জানায়নি। এ সময় স্বতন্ত্র প্যানেলের আরেক প্রার্থী রাকিব হোসেন অভিযোগ করেন, নির্বাচন কমিশন প্রার্থীদের সঙ্গে পক্ষপাতমূলক আচরণ করেছে। ভোট কেন্দ্রের 100 মিটারের মধ্যেও অনেক প্রার্থী ভোটার স্লিপ প্রদান করেছে, যা আচরণবিধির লঙ্ঘন। ডক্টর মোহাম্মদ শহীদুল আলমের যে কেন্দ্র কার্জন হল, সেখানে ভোট দিয়ে যায় এবং সেখানে আমি ভোট দেওয়ার পর আমি যখন রাত্রেবেলা রেজাল্ট শুনি, তখন হচ্ছে আমি যেই জিএসকে ভোট দিয়েছি সেখানে সেই জিএসের ভোট আসছে 0। বাকি কোন কেন্দ্রে কি হয়েছে না হয়েছে সেটা আমার দেখার বিষয় নয়। আমি যেই কেন্দ্রে ভোট দিয়েছি, আমার ভোটটা যদি বাতিল হয়, মানে আমার ব্যালট পেপারটা যদি বাতিল হয়, সেটা উল্লেখ করতে হবে যে কেন ব্যালট পেপারটা বাতিল হয়েছে। আসসালামু আলাইকুম, আমি রাকিব হোসেন গাজী, ডক্টর মোহাম্মদ শহীদুল হলের একজন শিক্ষার্থী। আমি স্বাস্থ্য ও পরিবেশ সম্পাদক পদে নির্বাচন করেছিলাম। আমরা শুরু থেকেই আমাদের যে বিশ্ববিদ্যালয়ের যে নির্বাচন কমিশন আছে, আমাদের প্রশাসন, আমরা দেখেছি প্রশাসন পক্ষপাত দুষ্ট আচরণ করেছে। 100 মিটার দূরত্ব থেকে ভোটার স্লিপ প্রদান করতে পারবে, কিন্তু আমরা গতকালকে দেখেছি 100 মিটার না, 1 মিটারের ভিতরেও ভোটার স্লিপ তারা প্রদান করেছে। ডাকসুতে নবনির্বাচিতদের অভিনন্দন জানিয়ে বিএনপি স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ বলেছেন, এর প্রভাব জাতীয় রাজনীতিতে পড়বে না। স্বনামে নির্বাচন না করার পেছনে শিবিরের কোনো উদ্দেশ্য থাকতে পারে বলে মনে করেন তিনি। দলটির অন্য নেতারা বলছেন, আওয়ামী লীগের সঙ্গে আতাত করে ছাত্রলীগের ভোট নিয়েছে শিবির। পতিত সরকারের দোসরদের কারণেই ডাকসু নির্বাচনে ছাত্রদলের ভরাডুবি হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের ফলাফল নিয়ে মতপার্থক্য, সমালোচনা আর কারচুপির অভিযোগ প্রার্থী, ভোটার সহ পরাজিত প্যানেলগুলোর। রাজনৈতিক দলগুলোর মধ্যেও রয়েছে ডাকসু নির্বাচনে ছাত্রদল সহ অন্যান্যদের পরাজয়ের কারণ অনুসন্ধানে চুলচেরা বিশ্লেষণ। তবে এই নির্বাচনে পতিত সরকারের দোসরদের কারণে ছাত্রদল বিজয়ী হতে পারেনি বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য বেগম সেলিমা রহমান। বুধবার সকালে বরিশাল মহানগরে জেলা বিএনপির কার্যালয়ে জাতীয়তাবাদী মহিলা দলের প্রতিষ্ঠাবার্ষিকীর আয়োজনে একথা বলেন তিনি। পতিত সরকারের সঙ্গে যাদের যোগ সাজশ ছিল তারা এখানে মেইন ভূমিকা পালন করেছে, যে কারণে ছাত্রদলের ভরাডুবিটা হয়েছে। প্রায় একই অভিযোগ বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য মির্জা আব্বাসের। আওয়ামী লীগের সঙ্গে আঁতাত করে ছাত্রলীগের সব ভোট নিয়ে ডাকসু নির্বাচনে জয়ী হয়েছে শিবির। চট্টগ্রামে দলটির প্রয়াত ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ নোমানের শোক সভায় একথা বলেন মির্জা আব্বাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ে জামাতে ইসলামীর এত ভোট থেকে আসলো, তলে তলে আওয়ামী লীগের সঙ্গে আঘাত করে ছাত্রলীগের সকল ভোট জামাত নেই। বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য সালাউদ্দিন আহমদ ডাকসুর বিজয়ীদের অভিনন্দন জানালেও তার দাবি, নিজেদের নামে নির্বাচন না করার পেছনে ছাত্র শিবিরের ভিন্ন কোনো কৌশল থাকতে পারে। দুপুরে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে মহিলা দলের আলোচনা সভায় একথা বলেন তিনি। যারা স্বনামে ছাত্র সংসদ নির্বাচনে অংশগ্রহণ করতে চায়নি, তার একটা উদ্দেশ্য তো অবশ্যই আছে। যারা আজকে জয়ী হয়েছে, ব্যক্তিগতভাবে তাদেরকে অভিনন্দন জানাই। অনুষ্ঠান শেষে গণমাধ্যমের প্রশ্নের জবাবে সালাউদ্দিন আহমদ বলেন, ডাকসু নির্বাচন পিআর নয়, শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটেই অনুষ্ঠিত হয়েছে। এই নির্বাচনটা তো পিআর পদ্ধতিতে হয় নাই, সরাসরি নির্বাচন হয়েছে, প্রত্যক্ষ নির্বাচন হয়েছে। আহমেদ সালেহিন, সময় সংবাদ, ঢাকা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ, জাকসু ও হল সংসদ নির্বাচনকাল। উৎসবমুখর নির্বাচনের জন্য মুখিয়ে আছে পুরো ক্যাম্পাস।
নির্বাচনী সব আনুষ্ঠানিকতা শেষ হয়েছে বলে জানিয়েছে কমিশন। এদিকে রাকসু নির্বাচনে মনোনয়ন যাচাই শেষে প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ করা হয়েছে। দীর্ঘ ৩৩ বছর পর বৃহস্পতিবার হতে যাচ্ছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচন। জাঁকজমকপূর্ণ নির্বাচনের জন্য মুখিয়ে আছে পুরো ক্যাম্পাস। সকাল ৯টায় শুরু হয়ে বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলবে বিকেল ৫টা পর্যন্ত। মোট বুথ থাকবে ২২৪টি। নিরাপত্তার স্বার্থে বুথগুলোর পাশেই বসানো হয়েছে অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা। জাকসু কেন্দ্রীয় সংসদ ও হল সংসদ নির্বাচনে প্রতিটি পদের বিপরীতে ভোট দেবেন প্রায় ১২,০০০ শিক্ষার্থী। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ক্যাম্পাসে নিজস্ব নিরাপত্তা বাহিনী সহ ১২০০ পুলিশ, ২ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট থাকবে এবং সকাল ৬টা থেকে ক্যাম্পাসে বিজিবি ও আনসার মোতায়েন থাকবে। আর স্ট্রাইকিং ফোর্স হিসেবে ক্যাম্পাসের বাইরে অবস্থান করবে সেনাবাহিনী। এমনকি প্রাক্তন শিক্ষার্থী ও বহিরাগতদের প্রবেশে দেওয়া হয়েছে নিষেধাজ্ঞা। প্রত্যেক ভোটার এবং আমাদের যারা প্রার্থী আছেন সকলে একটা পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে এই নির্বাচনটি আমরা আশা করছি সম্পন্ন করব। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ রাকসু ও সিনেট ছাত্র প্রতিনিধি নির্বাচনে মনোনয়ন যাচাই বাছাই শেষে ৭ জনকে বাদ দিয়ে প্রাথমিক তালিকা প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার বিকেল ৫টার দিকে নোটিশ বোর্ড ও রাকসুর ওয়েবসাইটে তালিকা প্রকাশ করা হয়। অনেকের টাকা জমাদানের ব্যাংক রসিদ, ডোপ টেস্টের রিপোর্ট, স্বাক্ষর ও প্রয়োজনীয় কাগজপত্র না থাকায় প্রাথমিকভাবে তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে বলে জানান প্রধান রিটার্নিং কর্মকর্তা। এই তালিকায় আমাদের বিশেষ করে রাকসু এবং সিনেট মিলিয়ে মোট ৭ জনের প্রার্থিতা বাতিল করা হয়েছে। এদিকে সকালে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে আসন্ন চাকসু নির্বাচন ও সার্বিক পরিস্থিতি নিয়ে জরুরি সংবাদ সম্মেলন করে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা। ইসলাম ছাত্র শিবিরের উপরে খাদিজা স্বপ্না, সময় সংবাদ। ত্রয়োদশ সংসদ নির্বাচনে ১২.৫ কোটি ভোটারের বিপরীতে ৪২,৫০০ সম্ভাব্য ভোট কেন্দ্রের খসড়া তালিকা স্থানীয় পর্যায়ে প্রকাশ করেছে নির্বাচন কমিশন। বুধবার নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আক্তার আহমেদ সংবাদ সম্মেলন করে এ তথ্য জানান। এবার ভোট কেন্দ্র বাড়ছে ৪৫০, কমছে ১৭,০০০ ভোট কক্ষ। খসড়া ভোট কেন্দ্রের তালিকা প্রকাশের পর ২৫ সেপ্টেম্বরের মধ্যে দাবি আপত্তি দেওয়ার সুযোগ রয়েছে। ১২ অক্টোবরের মধ্যে তার নিষ্পত্তি এবং ২০ অক্টোবর সম্ভাব্য ভোট কেন্দ্র চূড়ান্ত হবে। ইসি সচিব জানান, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোট কেন্দ্রের সংখ্যা ৪২,৬১৮টি। এর মধ্যে ভোট কক্ষ থাকবে ২,৪৪,০৪৬টি। ভোটের তারিখের অন্তত ২৫ দিন আগে আসন ভিত্তিক ভোট কেন্দ্রের তালিকা গেজেট আকারে প্রকাশ করার বাধ্যবাধকতা রয়েছে ইসির। এবারের হিসাব অনুযায়ী গড়ে ৩,০০০ ভোটারের জন্য কেন্দ্রের সংখ্যা নির্ধারণ করা হয়েছে ৪২,৬১৮। মোট ভোট কক্ষ ২,৪৪,০৪৬। দাবি আপত্তির জন্য ২৫শে সেপ্টেম্বর পর্যন্ত। দাবি আপত্তি নিষ্পত্তি আমরা করব ইনশাআল্লাহ ১২ই অক্টোবর এবং চূড়ান্তটা আমরা করব ২০ অক্টোবর। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় প্রশিক্ষণ কাউন্সিলের ৯ম সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে এই সভা অনুষ্ঠিত হয়। এ সময় সরকারি প্রশিক্ষণ কেন্দ্রের মানদণ্ড নির্ধারণ করে ক্যাটাগরি ভিত্তিক র্যাঙ্কিং এবং নিয়মিত পর্যবেক্ষণের কথা বলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। এছাড়া একটি স্বাধীন ইউনিট গঠন করে সব গবেষণা প্রতিষ্ঠানকে স্বাধীনভাবে মূল্যায়নের কথাও বলেন। সভায় ক্যাডার কর্মকর্তাদের বুনিয়াদী প্রশিক্ষণের মেয়াদ ৬ মাসের পরিবর্তে ৪ মাস নির্ধারণ করা হয়। এছাড়া কর্মকর্তাদের মাস্টার্স ও পিএইচডি কোর্সে ভর্তির বয়সসীমা ৪৫ থেকে বাড়িয়ে ৪৭ করা হয়। মানবতা বিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনার বিরুদ্ধে সোমবার ট্রাইব্যুনালে সাক্ষ্য দেবেন আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও নাহিদ ইসলাম। বুধবার সাক্ষ্য দেওয়ার কথা থাকলেও ব্যক্তিগত কারণে হাজির হতে পারেনি বলে জানিয়েছে প্রসিকিউশন। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি করেন প্রসিকিউটর গাজী MH তামিম। মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা, আসাদুজ্জামান খান কামাল, চৌধুরী আব্দুল আল মামুনের বিরুদ্ধে এরই মধ্যে ৪৫ জনের সাক্ষ্য গ্রহণ শেষ হয়েছে। প্রসিকিউশন বলছে আর কয়েকজনের সাক্ষ্য নিয়েই এ মাসেই শেষ হবে সাক্ষ্য গ্রহণের অধ্যায়।
বুধবার শেখ হাসিনার মামলায় আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমান ও জুলাই গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক নাহিদ ইসলামের সাক্ষ্য দেওয়ার কথা ছিল। ব্যক্তিগত কারণে তারা হাজির হতে না পারায় সাক্ষ্য পিছিয়ে সোমবার দিন ধার্য করা হয়েছে। বাংলাদেশে ছড়িয়ে গেছে। প্রসিকিউশন বলছে, গণঅভ্যুত্থানের প্রেক্ষাপট তুলে ধরতেই মাহমুদুর রহমান, নাহিদ সহ কয়েকজন সাক্ষ্য দেবেন। 2009 সাল থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন আঙ্গিকে বিভিন্নভাবে এই পারসিকিউশনগুলো করা হয়েছে, যার শেষটা হয়েছে জুলাই 2024-এ। সেজন্য ওনারা বর্ণনা করবেন যে 2009 থেকে কিভাবে এই সরকার কর্তৃক নিপীড়নগুলো পরিচালিত হয়েছে। এখন পর্যন্ত দেয়া সাক্ষ্যের ভিত্তিতে শেখ হাসিনা সহ আসামিদের বিরুদ্ধে জুলাই হত্যাযজ্ঞের অপরাধ প্রমাণিত হয়েছে বলেও দাবি প্রসিকিউশনের। এই পর্যন্ত যে 45 জন সাক্ষী ট্রাইব্যুনালে উপস্থাপিত হয়েছে বা যে কয়জন সাক্ষী আমরা সামনে আরও দেওয়ার জন্য প্রস্তুত আছি, এর মাধ্যমে ট্রাইব্যুনালে শেখ হাসিনা সহ যে আসামিরা আছে প্রত্যেকের বিরুদ্ধে ক্রাইমস এগেইনস্ট হিউম্যানিটি প্রমাণিত হয়েছে। এদিকে 2016 সালে যশোরে 2 শিবির নেতাকে গুলি করার মামলায় গ্রেফতার কনস্টেবল সাজ্জাদুর রহমানকে কারাগারে পাঠিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। ক্ষমতার অপব্যবহার করে মিথ্যা তথ্য দিয়ে 10 কাঠার প্লট নেয়ার অভিযোগে দুদকের দায়ের করা মামলায় সাবেক প্রধান বিচারপতি ABM খায়রুল হককে গ্রেফতার দেখানো হয়েছে। দুদকের আবেদনের পরিপ্রেক্ষিতে ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ইব্রাহিম মিয়া এই আদেশ দেন। এদিন সকালে ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে খায়রুল হককে আদালতে হাজির করা হয়। শুনানি শেষে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। গেল 6 আগস্ট দুদকের উপপরিচালক আব্দুল্লাহ আল মামুন বাদী হয়ে মামলাটি করেন। এতে খায়রুল হক সহ 8 জনকে আসামি করা হয়। সাবেক বিচারপতি খায়রুল হক আদালতকে বলেন, কোনো অভিযোগ তার বিরুদ্ধে নেই, রাজুকের টাকা পরিশোধ করা হয়েছে। দিনব্যাপী আলোচনায় পূবালী ব্যাংকে থাকা শেখ হাসিনা ও শেখ রেহানার 52 বছরের পুরানো লকার। বাংলাদেশ ব্যাংক বলছে, ব্যাংক কোম্পানি আইনে শেখ হাসিনার উপস্থিতি ছাড়া লকারটি ভাঙার সুযোগ নেই। তবে বিশেষ কারণে আদালতের আদেশে পূর্ব ঘোষণা দিয়ে ভাঙা যাবে লকারের তালা। উপস্থিত থাকতে হবে ম্যাজিস্ট্রেটকেও। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানার নামে খোলা 1973 সালের লকার ঘিরে দিনব্যাপী জল্পনা কল্পনা। ব্যাংকের ট্রেজারিতে দেখা যায় 52 বছর ধরে নির্দিষ্ট মেয়াদ পরপর সচল রাখা হয়েছে লকারটি। শেখ হাসিনার সর্বশেষ ট্যাক্স ফাইলেও উল্লেখ ছিল লকারটির। বুধবার লকারটির খোঁজ নিতে পূবালী ব্যাংকের মতিঝিল শাখায় NBR। তবে গত মার্চে লকারটি সহ শেখ হাসিনার পরিবারের নামে 124টি ব্যাংক হিসাব জব্দ করতে দুদকের আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে ফ্রিজ করার নির্দেশ দেয় BFIU। ফলে একটি সংস্থার তদন্ত চলাকালে অন্য একটি সংস্থার জব্দ বা ভাঙার নিয়ম না থাকায় শুধুই তথ্য নিয়ে ফিরে যায় NBR। আমাদের শুধু এটা কনফার্মেশন চেয়েছে যে এটা লকার আছে কিনা। বাংলাদেশ ব্যাংক জানায়, ব্যাংক কোম্পানি আইনে ব্যক্তি জীবিত থাকার সময় অন্য কারো লকার ভাঙা বা খোলার এখতিয়ার নেই। তবে কোনো সংস্থার আইনে জব্দ বা ভাঙার এখতিয়ার থাকলে আদালতের নির্দেশে পূর্ব ঘোষণা দিতে হবে। উপস্থিত থাকতে হবে ম্যাজিস্ট্রেট, রেগুলেটরি অথরিটি ও সাক্ষীদের। ব্যক্তি বর্তমান আছে, মানে বেঁচে আছেন, ওনার কেউ আছেন কিন্তু উনি অনুপস্থিত, সেই অবস্থায় ভাঙা যাবে না। যদি এটা করতে হয় আদালতের নির্দেশে সরকারের একজন প্রতিনিধি থাকবে হিসেবে, একজন ম্যাজিস্ট্রেট ওখানে থাকবে এবং ব্যাংক ব্যবস্থাপনা পরিচালনা কর্তৃপক্ষ মনোনীত 2 জন প্রতিনিধি, ব্যাংক আরও 2 জন প্রতিনিধি পাঠাবে। এ বিষয়ে দুদক জানিয়েছে, অন্য কোনো সংস্থার তদন্ত করতে চাইলে কোনো আপত্তি নেই সংস্থাটির। এটা তো ব্যাংকের লকার, এটা সংশ্লিষ্ট ব্যাংকের হেফাজতে আছে, ঠিক আছে। এটা আমাদের জব্দকৃত রেকর্ডপত্র তাদের জিম্মায় এটা রয়েছে। BFIUর তথ্য বলছে, এখন পর্যন্ত হাসিনা সহ তার পরিবারের ফ্রিজ করা হিসেবে 635 কোটি 14 লাখ টাকা রয়েছে। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। ঠিকাদারি কাজে ঘুষ লেনদেনের ভিডিও প্রকাশের পর BIWTA-তে অভিযান চালিয়ে দুর্নীতির প্রমাণ পেয়েছে দুদক। এতে প্রতিষ্ঠানটির কয়েকজন কর্মকর্তার একটি সিন্ডিকেটের সন্ধান মিলেছে বলে জানিয়েছে সংস্থাটি। এছাড়া ঋণের নামে 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে দুদক। টাকা আজকেই দিতে হবে সব একবারে নাকি? BIWTA-এর প্রধান কার্যালয়ে গোপন ক্যামেরায় ঘুষ লেনদেনের একটি ভিডিও আসে দুদকের হাতে। গত 27 জুলাইয়ের এই ভিডিওর সূত্র ধরে বুধবার মতিঝিলে BIWTA-এর অফিসে দুদকের অভিযান।
এতে উঠে আসে ভিডিওর সত্যতা। দুদকের দাবি, জ্বালানি তেলের 17 কোটি টাকার কাজ পেতে ঠিকাদারি প্রতিষ্ঠান থেকে 2 লাখ টাকা নেন বিআইডব্লিউটি এর নারায়ণগঞ্জ শাখার সিপিএস ওবায়দুল করিম। এতে মধ্যস্থতা করেন টেন্ডার কমিটির আহ্বায়ক অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম। এছাড়াও জড়িত ছিলেন পরিচালক মোহাম্মদ শাহজাহান সহ কয়েকজন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে সুপারিশ করবে অভিযানকারী দল। আব্দুর রহিম অতিরিক্ত পরিচালক বিআইডব্লিউটি এর রুমে আর্থিক লেনদেন করতেছে। একজন হচ্ছে বিআইডব্লিউটি এর অফিসার নারায়ণগঞ্জের আর কি সিপিএস ওবায়দুল করিম খান আর কি, আর টাকা দিচ্ছে বিনা আর কি, সে ঠিকাদারি প্রতিষ্ঠান। দুদকের অভিযোগের বিষয়ে সদুত্তর দিতে পারেননি বিআইডব্লিউটি এর অতিরিক্ত পরিচালক আব্দুর রহিম। আমি তো অফিসের কাজে ব্যস্ততা ছিলাম, অনেক ঠিকাদার অনেক সময় ঢুকে পড়ে, এবারে অগোচরে হয়তো তারা করে ফেলছে। এদিকে ঋণের নামে 150 কোটি টাকা আত্মসাতের অভিযোগে এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম, শিকদার গ্রুপের রনহক শিকদার সহ 26 জনের বিরুদ্ধে মামলা করেছে সংস্থাটি। সেই অর্থ শিকদার পরিবারের সংশ্লিষ্টদের ব্যাংক হিসেবে পাঠানোর মধ্য দিয়ে উক্ত অর্থ আত্মসাৎ সহ জ্ঞাতসারে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ অনুসন্ধানকালে প্রমাণিত হয়েছে। এছাড়া দীর্ঘ অনুসন্ধান শেষে আলোচিত স্বাস্থ্য খাতের ঠিকাদার মুতাজ্জিরুল ইসলাম মিঠুর বিরুদ্ধে প্রায় 76 কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা করেছে দুদক। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। রাজধানীর পান্থকুঞ্জ পার্ক ও হাতিঝিল অংশে এলিভেটেড এক্সপ্রেসওয়ের নির্মাণ কাজে নিষেধাজ্ঞা দিয়েছেন হাইকোর্ট। একই সঙ্গে পান্থকুঞ্জ পার্ক জনসাধারণের জন্য উন্মুক্ত করার নির্দেশ দেওয়া হয়েছে। পরিবেশ কর্মী আমিরুর রাজীব, অধ্যাপক আনু মোহাম্মদ ও অধ্যাপক গীতিয়ারা নাসরিন সহ 9 জনের করা রিটের শুনানি শেষে বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি বিশ্বজিৎ দেবনাথের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের কারওয়ান বাজার থেকে পলাশী অংশ পর্যন্ত নির্মাণ বাতিলের দাবি জানিয়ে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করে আসছিল বিভিন্ন সংগঠন। পান্থকুঞ্জ পার্কে ধ্বংসযজ্ঞ ও গাছ কাটা বন্ধ করতে এবং পার্কের পরিবেশ ও জীববৈচিত্র্য পুনরুদ্ধারে পদক্ষেপ নিতে হাইকোর্টে রিট করা হয় বলে জানান রিটকারীরা। নরসিংদীর শিবপুরে 2 ভাইকে ছুরিকাঘাত ও কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে চাচা ও চাচাতো ভাইদের বিরুদ্ধে। বুধবার বিকেলে একটি টিউবওয়েলে পানি নিষ্কাশন ড্রেনের ব্যবস্থাপনা নিয়ে দুপক্ষের মধ্যে কথা কাটাকাটি হয়। এ নিয়ে সন্ধ্যায় ফের গন্ডগোল বাধে তাদের। এ সময় অলিউল ইসলাম সোহাগ ও সাজ্জাদুল ইসলাম রানার ওপর দেশীয় অস্ত্র নিয়ে হামলা চালায় চাচা মামুন, চাচাতো ভাই দিদারুল ও বিদ্যুৎ। এতে ঘটনাস্থলে নিহত হন সাজ্জাদুল। গুরুতর অবস্থায় বড় ভাই সোহাগকে শিবপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। ঘটনার পর থেকে পলাতক রয়েছেন অভিযুক্তরা। একটা পোস্ট দিছে ফেটার মেজে দিছে মুতে আমাদের পুত্র পড়ে গেছে হিরা জন সিলিকা দিছে তখন মা মনে দিদারে বিদ্যুতে দুসা বাড়ি ফেলাইছে মা মনে হেইটারও পোস্ট লাগাই দিছে। আমরা এখন এই বাড়িতে এসে কাউকে পাইনি এবং আশেপাশে কোথাও কাউকে পাওয়া যাচ্ছে না। আমরা গ্রেপ্তার সর্বোচ্চ চেষ্টা করতেছি। আপাতত লাশের সুরতালিপুরের জন্য আমরা রাস্তার ব্যবস্থা করতেছি এবং আমাদের টিম কাজ করতেছে। সেন্ট মার্টিনে বঙ্গোপসাগর থেকে 5টি ট্রলারের 30 জেলেকে অস্ত্রের মুখে ধরে নিয়ে গেছে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মি। টেকনাফ পৌর বোট মালিক সমিতি জানায়, বিকালে সেন্ট মার্টিনের দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে বাংলাদেশি অন্তত 20 থেকে 30টি ট্রলারের জেলেরা মাছ ধরছিলেন। এক পর্যায়ে আরাকান আর্মির সদস্যরা 2টি স্পিড বোটে সেখানে এসে অস্ত্রের মুখে জেলেদের জিম্মি করে। পরে অন্তত 30 জন জেলেকে ধরে নিয়ে যায় তারা। খবর পেয়ে বিজিবি, কোস্টগার্ড ও প্রশাসনের সংশ্লিষ্টদের অবহিত করা হয়। ট্রলারগুলোর মধ্যে মালিক টেকনাফ ও শাহপরীর দ্বীপের বাসিন্দা। এর আগে গত 5 আগস্ট থেকে 31 আগস্ট পর্যন্ত 13টি ট্রলার সহ 81 জনকে ধরে নিয়ে যায় আরাকান আর্মি, যাদের খবর এখনো জানে না স্বজনরা। রফতানি আয়ে তৈরি পোশাক বড় অবদান রাখলেও এই খাতের সম্প্রসারণে সবচেয়ে বড় বাধা মূল্য সংযোজন। পণ্যের বৈচিত্র্যকরণে তাই বিসিকে শিল্প পার্কগুলোতে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফুল ইসলাম। বুধবার বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে উদ্যোক্তারা বলেন, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতার সক্ষমতা বাড়াতে ব্যবসা বান্ধব নীতি সহায়তা জরুরি।
পূর্বাচলের বাংলাদেশ চায়না ফ্রেন্ডশিপ এক্সিবিশন সেন্টারে আন্তর্জাতিক টেক্সটাইল প্রদর্শনী। স্যামস গ্লোবাল ইউএস এর উদ্যোগে 24তম এই আসরে গার্মেন্টস ও টেক্সটাইল শিল্পের ইয়ার্ন, ফেব্রিক্স, অ্যাক্সেসরিজ ও নতুন প্রযুক্তির পসরা সাজিয়েছেন অংশগ্রহণকারীরা। And people, I think, they can find their partners there. And as we are the supplier, we want to find the powerful customers that needs our products. And for the customers, they want to find the supplier with the stable capability and better service. We come here especially for the fabric item, and this exhibition bring many new customers and our offerings together. So we think we can get a lot of the remarks and hope so. In future we can enlarge our business. প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়ে দেশীয় উদ্যোক্তারা জানান, ব্যাংক ঋণের উচ্চ সুদহার, জ্বালানি সংকট সহ নানা কারণে প্রতিযোগী দেশগুলোর সঙ্গে টেক্কা দিতে হিমশিম খাচ্ছেন তারা। শিল্প খাতকে বাঁচিয়ে রাখতে ব্যবসা বান্ধব নীতি সহায়তার দাবি তাদের। চায়না যে ফ্যাব্রিক তৈরি করে, স্পেশালি ম্যানমেড ফাইবার, তাদের টেকনোলজি, তাদের গভর্নমেন্ট সাপোর্ট, তাদের মার্কেট সব কিছু মিলে, তাদের গবেষণা রিসার্চ সব কিছু মিলে তাদের থেকে আমরা পিছিয়ে আছি। এই প্রদর্শনী বিনিয়োগকারীদের, সরবরাহকারীদের এবং উদ্যোক্তাদের জন্য নতুন ব্যবসায়িক সুযোগ ও অংশীদারিত্ব গড়ে তোলার এক সুবর্ণ সুযোগ। এ সময় রপ্তানি বাজারে টিকে থাকতে পণ্যের বৈচিত্র্যকরণের তাগিদ দিয়ে বিসিকের চেয়ারম্যান জানান, বিনিয়োগের জন্য শিল্প পার্কগুলো প্রস্তুত রয়েছে। শুধুমাত্র গার্মেন্টস, টেক্সটাইল এবং এই জাতীয় পণ্যের মধ্যে সীমাবদ্ধ না থেকে আরও অন্যান্য ডাইভার্সিটিকে যে সমস্তগুলি আছে, বিশ্বে ডিমান্ড আছে, ওই ডিমান্ডগুলি আমাদেরকে সার্চ করা প্রয়োজন আছে। আমার ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রিয়াল এস্টেট আছে, যেখানে আমাদের খালি প্লট আছে। যদি এখানেও যদি উদ্যোক্তা থাকেন, এন্টারপ্রেনার থাকেন, যেন আমরা উই আর সার্চিং ফর ল্যান্ড, আমাদের ল্যান্ড ডেভেলপ করা আছে, আমরা বিসিক ইজ রেডি টু সাপোর্ট ইউ। এবারের প্রদর্শনীতে 37 দেশের 1,500-এরও বেশি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। 10 থেকে 13 সেপ্টেম্বর প্রতিদিন সকাল 10টা থেকে সন্ধ্যা 7টা পর্যন্ত দর্শনার্থীদের জন্য উন্মুক্ত থাকবে এই আয়োজন। MS আরিফিন, সময় সংবাদ, ঢাকা। কাতারে ইসরায়েলি সামরিক আগ্রাসনের ঘটনায় নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। বুধবার প্রেস বিজ্ঞপ্তিতে পররাষ্ট্র মন্ত্রণালয় জানায়, এই হামলা কাতারের সার্বভৌমত্ব ও ভৌগোলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন। বিজ্ঞপ্তিতে বলা হয়, আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের পরিপন্থী এই আগ্রাসন আঞ্চলিক স্থিতিশীলতা ও বৈশ্বিক শান্তি বিনষ্ট করছে। কাতারের জনগণ ও সরকারের পাশে থাকার অঙ্গীকার ব্যক্ত করে বাংলাদেশ সরকার বলছে, ইসরায়েলের এই ধরনের অযৌক্তিক হামলা শুধু কাতার নয়, পুরো অঞ্চলের শান্তি ও নিরাপত্তার জন্য হুমকি। বিজ্ঞপ্তিতে আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে জাতিসংঘ ও সংশ্লিষ্ট মহলকে দায়বদ্ধতা নিশ্চিত করার আহ্বান জানানো হয়। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ক্ষমতাচ্যুতের পর থমথমে নেপালের পরিস্থিতি। একদিন পর আন্দোলন বেহাত হওয়ার দাবি করেছে জেনসি। রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ স্থাপনা এবং সাধারণ মানুষের নিরাপত্তায় মোতায়েন রয়েছে সেনাবাহিনী। বিভিন্ন জায়গায় চলছে তল্লাশি অভিযান। বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। সহিংসতায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 30 জনে। এরই মধ্যে চালু করা হয়েছে ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। মন্ত্রীর পদত্যাগের একদিন পর নেপালের কাঠমান্ডুতে শুনশান নীরবতা। রাজধানীর রাস্তায় এখনও ধ্বংসস্তূপ, পুড়ে যাওয়া যানবাহনের ধোঁয়া। বুধবার সকাল থেকেই টহল শুরু করেন সেনাবাহিনীর সদস্যরা। গাড়ি ও পথচারীদের তল্লাশি, ভাঙচুর, লুটপাটে জড়িত সন্দেহে আটক হয়েছে বেশ কয়েকজন। নাগরিকদের বাড়িতে থাকার নির্দেশ দিয়েছে সেনাবাহিনী। জাতীয় ঐক্য ও স্থিতিশীলতা রক্ষায় প্রতিশ্রুতিবদ্ধ থাকার পাশাপাশি বিক্ষোভকারীদের সংলাপে বসার আহ্বান জানিয়েছেন দেশটির সেনাপ্রধান। নেপালমা হাল ভইरहेको আন্দোলনকো क्रममा আমাদের সবার কর্তব্য হলো কঠিন পরিস্থিতিকে সহজ করা, পাশাপাশি জাতীয় ঐতিহ্য, ব্যক্তিগত সম্পত্তি, সাধারণ নাগরিক, কূটনৈতিক মিশন এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করা। সপ্ত পরিবার জনপ্রতি নেপালি সেনা হার্দিক সম্বেদনা র সহানুভূতি প্রকট गर्दछ। এতে আবারও ক্ষোভে ফুঁসে উঠেছে জেনজিরা। আন্দোলন বেহাত হয়েছে বলে দাবি করছে তারা। সুযোগ সন্ধানীরা আন্দোলনের মোড় ঘুরিয়ে দিয়েছে বলেও অভিযোগ জেনজিদের। এবার নিজ দেশেই ফিলিস্তিনপন্থীদের তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় মঙ্গলবার রাতে ওয়াশিংটন ডিসির একটি রেস্তোরাঁয় এই ঘটনা ঘটে, যেখানে নৈশভোজের জন্য গিয়েছিলেন তিনি। ডোনাল্ড ট্রাম্প রেস্তোরাঁয় প্রবেশের পর সেখানে থাকা কয়েকজন উত্তেজিত হয়ে ওঠে।
আন্দোলনকারীরা তাকে বর্তমান হিটলার আখ্যা দিয়ে ফ্রি প্যালেস্টাইন স্লোগান দিতে থাকে। এ সময় ট্রাম্প আইনশৃঙ্খলা রক্ষা বাহিনীকে ইশারা করে আন্দোলনকারীদের বের করে দিতে বলেন। রেস্তোরাঁটিতে ট্রাম্পের সাথে ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্স ছাড়াও উচ্চ পদস্থ কয়েকজন কর্মকর্তা ছিলেন। আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশন। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে নবনির্বাচিত সভাপতি অ্যানালিনা বেরবাক এর দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে শুরু হয় অধিবেশন। আগামী ২৩ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানদের অংশগ্রহণে শুরু হয় বিতর্ক পর্ব। অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র যাবেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। ২৬ সেপ্টেম্বর জাতিসংঘে ভাষণ দেওয়ার কথা রয়েছে তার। নিউ ইয়র্ক থেকে হাসানুজ্জামান সাকির রিপোর্ট। বিশ্ব নেতাদের সবচেয়ে বড় আসর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। স্থানীয় সময় মঙ্গলবার বিকেল ৩টায় নতুন সভাপতি জার্মানির প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী অ্যানালিনা বেরবকের সভাপতিত্বে শুরু হয় ৮০তম অধিবেশন। উদ্বোধনী পর্বে বক্তব্য রাখেন জাতিসংঘের মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস। এবার উচ্চ পর্যায়ের সভার মধ্য দিয়ে ২২ সেপ্টেম্বর শুরু হবে জাতিসংঘের ৮০তম বার্ষিকী উদযাপনের অনুষ্ঠান। পরদিন ২৩ সেপ্টেম্বর থেকে বিভিন্ন দেশের রাষ্ট্র ও সরকার প্রধানরা সাধারণ বিতর্কে অংশ নেবেন। ওই দিন রেওয়াজ অনুযায়ী প্রথম বক্তৃতা করবেন ব্রাজিলের প্রেসিডেন্ট লুইস ইনাসিও লুলা দা সিলভা। এরপরই ভাষণ দেবেন স্বাগতিক দেশ যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২৬ সেপ্টেম্বর সাধারণ পরিষদের অধিবেশনে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের ভাষণ দেওয়ার কথা রয়েছে। একই দিন ভাষণ দেবেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ, চীনের প্রধানমন্ত্রী লি কিয়াং, ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। তবে এবারও অধিবেশনে যোগ দিচ্ছেন না রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও চীনা প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও যোগ দিচ্ছেন না অধিবেশনে। জাতিসংঘের এবারের অধিবেশনের প্রতিপাদ্য ব্যাটার টুগেদার 80 ইয়ার্স অ্যান্ড মোর ফর পিস, ডেভেলপমেন্ট অ্যান্ড হিউম্যান রাইটস। জাতিসংঘ সাধারণ পরিষদের এবারের অধিবেশনে ১০০টিরও বেশি দেশের রাষ্ট্র এবং সরকার প্রধানরা যোগ দিচ্ছেন। ধারণা করা হচ্ছে এবারের অধিবেশনে ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়া, গাজায় ইসরায়েলি বাহিনীর আগ্রাসন এবং রাশিয়া ইউক্রেন যুদ্ধ বন্ধ ইস্যুটি সবচেয়ে বেশি গুরুত্ব পাবে। হাসানুজ্জামান সাকি, সময় সংবাদ, জাতিসংঘ সদর দপ্তর, নিউ ইয়র্ক। অ্যাপলের নতুন স্মার্টফোন আইফোন এয়ারের নকশা করেছেন বাংলাদেশি বংশোদ্ভূত শিল্পী আবিদুর চৌধুরী। ২০১৯ সাল থেকে তিনি অ্যাপলের শিল্প ডিজাইনার হিসেবে কাজ করছেন। ছাত্রজীবনে আবিদুর রেড ডট ডিজাইন অ্যাওয়ার্ড সহ একাধিক আন্তর্জাতিক পুরস্কার অর্জন করেছেন বলে জানা গেছে। অ্যাপলের নতুন আইফোন এয়ারকে ভবিষ্যতের একটি টুকরো বলে অভিহিত করেছেন তিনি। সম্পূর্ণ টাইটানিয়াম ধাতুতে মোড়া এই ফোনের 256 জিবি মডেলের দাম $999 কোটি। জার্মানির বার্লিনে শেষ হলো বিশ্বের বৃহত্তম এবং প্রাচীনতম ভোক্তা ইলেকট্রনিক্স প্রযুক্তি মেলা আইফা 2025। দর্শনার্থীদের নজর কেড়েছে রঙের মিশ্রণ প্রতিরোধকারী কাপড় ধোয়া যন্ত্র, প্রযুক্তি নির্ভর রান্নাঘর সহ আরও অনেক কিছু। জার্মানি ছাড়াও মেলায় ব্যাপক সাড়া ফেলে চীনের তৈরি পণ্য। বিটু বড়ুয়া রিপোর্ট। স্থানীয় সময় মঙ্গলবার জার্মানিতে শেষ হয় ইনোভেশন ফর অল কিংবা সবার জন্য উদ্ভাবন শীর্ষক ভোক্তাপণ্য প্রযুক্তি মেলা আইফা 2025। বার্লিনের মেসেতে গেল 5 সেপ্টেম্বর থেকে শুরু হওয়া এই মেলা চলে 9 তারিখ পর্যন্ত। প্রদর্শিত হয় বিশ্বখ্যাত সব ব্র্যান্ডের তৈরি গৃহস্থালী কাজে ব্যবহৃত পণ্য সামগ্রী, ছিল স্টুডিও সেটআপ, গেমস থেকে শুরু করে টেলিকমিউনিকেশন এবং কম্পিউটার ও সফটওয়্যারের নানা পণ্যের সমাহার। আমরা এবারের মেলায় নতুন কফি মেশিন নিয়ে এসেছি, যে মেশিন এমন কফি তৈরি করবে যা স্বাদে গন্ধে হবে অতুলনীয়। বাজারের সকল অটোমেটিক মেশিনের চাইতে আমাদেরটাই প্রযুক্তিতে সেরা, কারণ এটার ফিচার যা নিমেষেই কফি তৈরি করবে, জাস্ট রেডি টু গো। এবারের আইফা মেলায় রিঙ্কো তৈরির এই অনবদ্য আবিষ্কারের কথা আপনাদের বলতে চাই, কারণ হরেক রকমের পানীয় তৈরিতে এই মেশিনের জুড়ি মেলা ভার। সোডা মিশ্রিত পানি কিংবা 20 ধরনের পানীয় তৈরিতে আমাদের সৃষ্টি সেরা। মেলায় ছিল
এই সময়ের কৃত্রিম বুদ্ধিমত্তা যা সবুজ ও নবায়নযোগ্য শক্তির পরিপূর্ণ ব্যবহার করে মোবিলিটি ও খাদ্য সামগ্রী স্বয়ংক্রিয়ভাবে শনাক্ত করতে পারে এমন রেফ্রিজারেটর, এছাড়া রঙের মিশ্রণ প্রতিরোধকারী কাপড় ধোয়ার যন্ত্র এবং প্রযুক্তি নির্ভর রান্নাঘর যা মুগ্ধ করেছে দর্শনার্থীদের। বাংলাদেশেও যদি একদিন এইরকম প্রযুক্তিগত গবেষণা, যেটি বাংলাদেশে খুবই কম হচ্ছে, যদি হয় এই ধরনের প্রোগ্রাম আমরা আয়োজন করতে সক্ষম হই, আমরা তরুণদের আরো বিজ্ঞান ও প্রযুক্তিতে উৎসাহ বাড়াতে পারবো। মেলায় জার্মানি ছাড়াও ইউর বিভিন্ন দেশের পাশাপাশি সবচেয়ে বেশি নজর কেড়েছে চীনের তৈরি স্বয়ংক্রিয় বাহারি পণ্য। বিশ্ব প্রযুক্তি কিংবা প্রকৌশলে কৃত্রিম বুদ্ধিমত্তা কিংবা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবহার এখন সাধারণ বিষয়। বিশ্বব্যাপী মানুষের দৈনন্দিন কাজকে সহজ করতে এআই এর সর্বোত্তম ব্যবহারই ছিল এবারের আইফা 2025-এর আসরের মূল বিষয়। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ। ইতালির ভেনিসে হয়ে গেল নৌকা বাইচ, যা বিশ্বের প্রাচীনতম ঐতিহ্যবাহী উৎসবের মধ্যে একটি। প্রায় 1100 বছর ধরে প্রতি বছর ভেনিসের গ্র্যান্ড ক্যানেলে আয়োজিত হয় এই অনুষ্ঠান। শহর জুড়ে বাড়ে পর্যটক সমাগম। মাকসুদ রহমানের তথ্যচিত্র রিপোর্ট। 1942 সালে ইতালির ভেনিসে একটি গণ উৎসব থেকে যাত্রা শুরু হয় নৌকাবাইচ প্রতিযোগিতার। এরপর থেকে প্রতি বছর সেপ্টেম্বরের প্রথম রবিবার ভেনিসের গ্র্যান্ড ক্যানালে রেগাটা স্টোরিকা বা নৌকাবাইচ প্রতিযোগিতা আয়োজন করে স্থানীয় কর্তৃপক্ষ। এ সময় দেশি বিদেশি হাজার হাজার পর্যটকের ভিড়ে মুখরিত হয় শহর, বৃদ্ধি পায় ব্যবসা বাণিজ্য। এতে খুশি স্থানীয় ও প্রবাসী বাংলাদেশিরা। আমি জাপান থেকে এসেছি। ভেনিসের নৌকাবাইচ অনেক সুন্দর এবং ঐতিহাসিক। আমি উৎসবটিকে ভীষণ উপভোগ করছি। আমি এখানে নৌকাবাইচ দেখতে এসেছি। অসাধারণ কিছু মুহূর্ত যা স্বপ্নের মতো মনে হয়। ঐতিহাসিক উৎসব আর চমৎকার আবহাওয়া আমাকে আরো বেশি মুগ্ধ করেছে। সবাইকে বলবো ভেনিসে এসে নৌকাবাইচ উপভোগ করার জন্য। নৌকাবাইচ উৎসবের ফেস্টার কারণে এখানে ব্যবসা বাণিজ্য ভালো হয়। প্রতি বছর নৌ প্রতিযোগিতার আয়োজনে নৌকা চালানোর দারুণ দক্ষতা বৃদ্ধি পায় ভেনিসিয়ানদের। অনুষ্ঠানটি এতটাই মনোমুগ্ধকর ও আকর্ষণীয় এবং ঐতিহাসিক যে ফ্রান্সের সম্রাট নেপোলিয়ন বোনাপার্ট নিজ খরচে 2 বার ঐতিহাসিক নৌকাবাইচ আয়োজন করেন। একসময় ভেনিসে নৌকাবাইচ ছিল বেশ গুরুত্বপূর্ণ, কিন্তু এখন এটি ভেনিসের ইতিহাস এবং ঐতিহ্যের অংশ, যা প্রায় 1100 বছর ধরে চলছে। সময় সংবাদ, ইতালি। বড় স্বপ্ন নিয়ে এশিয়া কাপ খেলতে গেছে টাইগাররা। শুভ সূচনার লক্ষ্যে হংকংয়ের বিপক্ষেও পূর্ণ শক্তির একাদশ নিয়ে নামবে লিটনরা। নেদারল্যান্ড সিরিজের মতো পরীক্ষা নিরীক্ষা নয়, নিয়মিত ক্রিকেটারদের নিয়েই সাজানো হবে দল। একাদশে ফিরতে পারেন শামীম পাটোয়ারি ও রিশাদ হোসেন, আর তৃতীয় পেসার হিসেবে খেলানো হতে পারে তানজিম সাকিবকে। আবুধাবি থেকে বিস্তারিত জানাচ্ছেন সাব্বির মিথুন। আরও একটা এশিয়া কাপ টুর্নামেন্ট শুরু করতে যাচ্ছে বাংলাদেশ, যে টুর্নামেন্টে বাংলাদেশ 3 বার ফাইনালে উঠেও শিরোপাটা ঠিক হাত দিয়ে ধরতে পারেনি। সেই টুর্নামেন্টে আরও একবার বাংলাদেশ শুরু করতে যাচ্ছে জয়ের লক্ষ্যে, এবং তাদের সেই ইতিহাস পাল্টানোর মঞ্চে প্রথম প্রতিপক্ষ যখন কিছুটা দুর্বল, তখনও আসলে সহজভাবে নেওয়ার সুযোগ নেই বাংলাদেশের সামনে। কারণ তারা যে গ্রুপে পড়েছে, সেই গ্রুপে প্রতিটা জয়ের ব্যবধান বড় পার্থক্য তৈরি করে দিতে পারে সুপার 4-এ ওঠার ক্ষেত্রে। সেক্ষেত্রে লিটন কুমার দাসরা এই হংকংয়ের বিপক্ষেও পূর্ণ শক্তির একাদশ সাজাবে, এবং সেই পূর্ণ শক্তির স্কোয়াড সাজাতে গিয়ে বাংলাদেশ দলে অবশ্যই পরিবর্তন আসবে। কারণ নেদারল্যান্ডসের বিপক্ষে টিম ম্যানেজমেন্ট যে পরীক্ষা নিরীক্ষা করেছিল, সেই পরীক্ষা নিরীক্ষার সুযোগ নেই এবারের এই এশিয়া কাপের মঞ্চে, এবং সেখানে বাংলাদেশ দলে অন্তত 2টি পরিবর্তন আসতে পারে। যেমনটা ধারণা করা হচ্ছে, এই ম্যাচে সাইফ হাসান ড্রপ হবে এবং তার জায়গায় অভিজ্ঞ যে তাওহিদ হৃদয় রয়েছে, সে ছন্দে না থাকলেও বাংলাদেশ দল তার উপরে আরো একটাবার বিশ্বাস করতে যাচ্ছে, এবং তারা চাচ্ছে যে হংকংয়ের বিপক্ষে নিজের ব্যাট ফেসটা ঘুরে দাঁড়িয়ে আবারও পুরনো ছন্দে ফেরার চেষ্টা করবে মিডল অর্ডার ব্যাটার। সেই সাথে আরও একটা পরিবর্তন আসবে অবধারিতভাবেই, নাসুম আহমেদের জায়গায় খেলবেন রিশাদ হোসেন। কারণ এই ধরনের ক্রুশিয়াল ম্যাচে যখন একটা লেগ স্পিনার আপনার স্কোয়াডে থাকে, সেই বোলারকে অবশ্যই আপনি ব্যবহার করতে চাবেন ব্যাটিং অ্যাবিলিটির কথা মাথায় রেখে, এবং যেভাবে সে ট্রাম্প কার্ডে পরিণত হতে পারে, সেক্ষেত্রে তাকে নিয়েই আসলে হংকংয়ের বিপক্ষে নিজেদের একাদশটা সাজাতে। ধারণা করা হচ্ছে হংকংয়ের বিপক্ষে প্রথম ম্যাচে বাংলাদেশ 3 পেসার নিয়ে নামবে। সেক্ষেত্রে তাসকিন মোস্তাফিজ তো অবধারিতভাবেই থাকবে, এবং থার্ড পেসার হিসেবে তানজিম সাকিবকে দেখা যেতে পারে। টিম ম্যানেজমেন্ট তাকে নিয়ে যেভাবে পরামর্শ করেছে, তাতে এটা বলাই যায় থার্ড পেসার হিসেবে শরীফুল নয়, তানজিম সাকিবই উঠতে যাচ্ছেন বাংলাদেশের প্রথম ম্যাচের একাদশে। তবে বাংলাদেশ দলের একটা বড় মাথা ব্যথার কারণ হতে পারে নিজেদের মিডল অর্ডার। সম্প্রতি টপ অর্ডার বেশ ভালো রান করলেও মিডল অর্ডার সেভাবে রানের দেখা পায়নি। দলের যখন প্রয়োজন হবে মিডল অর্ডারে, তখন তারা যেন দলকে বিপদ থেকে উদ্ধার করে।
বাংলাদেশ দলের একটা ফিফথ বোলিং অপশন লাগবে, সেক্ষেত্রে শামীম পাটোয়ারি যেহেতু নেদারল্যান্ড সিরিজে অসুস্থ ছিলেন, সে সুস্থ হওয়ার কারণে তাকে আবারও টিম ম্যানেজমেন্ট সেই দলের একাদশে বিবেচনা করবে। শামীম পাটোয়ারি, জাকির আলী কিংবা তাওহিদ হৃদয়রা যদি রান করে তাহলে হয়তো মিডল অর্ডারের যে চিন্তাটা, সেই চিন্তাটা বাংলাদেশ দলের থাকবে না। 2023 এশিয়া কাপের আগে যত নাটকীয়তা, সেই সব নাটকীয়তা পেছনে ফেলে 2025 এশিয়া কাপে বাংলাদেশ খেলতে চায় একটা দল হিসেবে। এই দলে সিনিয়র জুনিয়র দ্বন্দ্ব নেই মাঠের বাইরের বিভিন্ন ধরনের আলোচনা। কতটুকু দল হিসেবে পারফরমেন্স করবে সেটাই আসলে নির্ধারণ করবে বাংলাদেশ দলের এশিয়া কাপের ভাগ্য। জায়েদ ক্রিকেট স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ। নেপালে আটকে পড়া বাংলাদেশ ফুটবল দলকে যত দ্রুত সম্ভব নিরাপদে দেশে ফিরিয়ে আনার চেষ্টা করছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন, যার জন্য আনফা ও নেপালে অবস্থিত বাংলাদেশ হাই কমিশনের সঙ্গে নিয়মিত যোগাযোগ করছে বাফুফে। সেই সঙ্গে বিমান বাংলাদেশ ও সেনাবাহিনীর সহায়তা নেওয়ার কথা জানিয়েছেন ফেডারেশনের সাধারণ সম্পাদক ইমরান হোসেন তুষার। এদিকে নেপালের এই ঘটনা থেকে শিক্ষা নেবে বাফুফে। ভবিষ্যতে অ্যাওয়ে ম্যাচ খেলতে ফুটবলারদের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দেবে ফেডারেশন। নেপালে টিম হোটেলে বন্দি সময় পার করছে বাংলাদেশ ফুটবল দল। তবে সব ঠিকঠাক থাকলে এখন দেশে থাকার কথা ছিল জামাল ভুঁইয়াদের, কিন্তু নেপালের সরকার বিরোধী আন্দোলনের কারণে ফেরা হয়নি দেশে। হিমালয়ের দেশটিতে অনিশ্চয়তা আর উৎকণ্ঠার মাঝে দিন পার করছে লাল সবুজরা। নেপালের পরিস্থিতি ভয়াবহ হওয়ায় নির্ধারিত সময়ের আগে দেশে ফিরতে চেয়েছিল বাংলাদেশ দল, তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ হয়ে যায় দেশটির ত্রিভুবন বিমানবন্দর। যদিও পরিস্থিতি কিছুটা শিথিল হওয়ায় খুলে দেওয়া হয়েছে বিমানবন্দরটি। আনফা ও বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে জামাল ভুঁইয়াদের নিরাপদে দ্রুতই দেশে ফেরানোর চেষ্টা চালাচ্ছে বাফুফে। এখন পর্যন্ত আমি বলতে চাই আমাদের টিম নিরাপদে রয়েছে। বর্তমানে আমরা টিমকে বাংলাদেশে ব্যাক করানোর জন্য কাজ করছি। এখানে বাংলাদেশ বিমান প্লাস হচ্ছিল আমরা যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা আমার আর্মির মাধ্যমে আমরা কিভাবে দলকে ফিরিয়ে আনা যায়, দুভাবেই কাজ করছি। যেটা আগে সম্ভব হবে, আপনারা নিশ্চয়ই জানেন যে এয়ার স্পেস ওপেন হয়েছে। আমরা চাচ্ছি যেন অতি দ্রুত আমরা তাদের দেশে ফিরিয়ে আনতে পারি। নেপালের বন্দি সময়টা টিম হোটেলে জিম সেশন ও ফিটনেস ট্রেনিংয়ের মাধ্যমে পার করছে বাংলাদেশ ফুটবল দল। পরিস্থিতি কিছুটা শান্ত হওয়ায় স্বস্তি ফিরেছে জাতীয় দলের ক্যাম্পে। গতকাল যে একটা সিচুয়েশন ছিল নেপালে, বাট বর্তমানে আজকে খুবই শান্ত, কোনো ঝামেলা বা ওরকম, কারণ যেহেতু আর্মি এখন সবকিছু দেখতেছে, তো আমাদের বর্তমান অবস্থা আলহামদুলিল্লাহ খুব ভালো। নেপালে ফুটবল দলের সঙ্গে ঘটে যাওয়া দুঃসহ এই অভিজ্ঞতা থেকে শিক্ষা নিতে চায় বাংলাদেশ ফুটবল ফেডারেশন। ভবিষ্যতে কোনো অ্যাওয়ে ম্যাচ খেলতে গেলে পুরো দলের নিরাপত্তার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিবে বাফুফে। যে ঘটনা ঘটেছে আসলে তাৎক্ষণিকভাবে আসলে আমাদের ব্যবস্থা, যেটা নিরাপত্তা ব্যবস্থা করতে হয়েছে, তা ভবিষ্যতে আসলে আমরা আরও যাওয়ার আগে আসলে আমরা চেষ্টা করব আরও কীভাবে নিরাপত্তা নিশ্চিত করা যায়, সকল দিকে আমরা আসলে খেয়াল রাখবো। নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে গিয়েছিল বাংলাদেশ ফুটবল দল। 6 সেপ্টেম্বর একটি ম্যাচ খেললেও নেপালের সরকার বিরোধী আন্দোলনের কারণে বাতিল হয় বাকি ম্যাচটি। ফাহিম ইসলাম, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। মোহাম্মদ আবু সাদিক কায়েব, সহসভাপতি। ডাকসু নির্বাচনে শিবিরের চমক, ভিপিজিএস সহ বেশিরভাগ পদে জয়, জুলাই প্রজন্মের বিজয় আখ্যা। কারচুপির অভিযোগে ফল প্রত্যাখ্যান আবিদ উমামা সহ কয়েক প্রার্থীর। রাত পোহালেই ডাকসু নির্বাচন, ভোট উৎসবের অপেক্ষায় শিক্ষার্থীরা, প্রস্তুত সব কেন্দ্র। নিরাপত্তায় মাঠে থাকবে র্যাব, পুলিশ। ডাকসুর প্রার্থী তালিকা প্রকাশ। এবং সরকার পতনের পর নেপালে নিরাপত্তার দায়িত্বে সেনাবাহিনী, আন্দোলন বেহাত হওয়ার অভিযোগ জেনজির, বিক্ষোভকারীদের আলোচনায় বসার আহ্বান সেনাপ্রধানের। এই ছিল প্রবাসের সময়, সঙ্গে থাকুন সময়।